নমস্কার। কথা দিয়েছিলাম সুশীল সিংহের আরও কিছু কবিতা আপনাদের শোনাবো। আশা করি গতকাল বাজে কথার পর শেষে সুশীল সিংহের যে কবিতাগুলি পড়েছিলাম শেষ পর্যন্ত অন্তত ধৈর্য ধরে হয়তো কয়েকজন শুনেছেন, আর অধিকাংশই হয়তো অতক্ষণ সময় এবং ডেটা ব্যয় করার ধৈর্য দেখাতে পারেননি, ফলে তাদের হয়তো শোনাটা সম্ভব হয়নি। আবার কেউ কেউ হয়তো ওই আমরা করি না, একটা ভিডিও অনেক লম্বা হলে টেনে নিয়ে যাই, হয়তো ওই বাজে কথা অংশটুকুকে পেরিয়ে গিয়ে তারপরে কবিতাগুলো দু একজন হয়তো শুনেওছি, তেমনটাও হতে পারে। তো যাই হোক, আমি আজকে বাজে কথা না বলে শুরু থেকেই সুশীল সিংহের কবিতা পড়ব। বাড়ি ফেরা। সেদিন বিষের দিঘির টঙে সূর্য ডুবে গেলে অদৃশ্য খোদল থেকে বিশাল গক্ষুর যেন গণপতির জাদু ভেলকি শূন্যে উঠে যাচ্ছে পুরু চর্বির তাগড়া মোটা রশি। সে ও আমি, আমাদের মধ্যবর্তী জমির নাইকুণ্ডে পয়গম্বরের দোয়া। একটি নিরীহ সোনা ব্যাঙ স্থির বসে আছে যেন পৃথিবীর শেষ পরমায়ু। ঠিক তখন অনেক নামুতে কলসির জল ভরার গুপ গুপ, আর দূরের আক্ষেতের ওপার থেকে ভেসে এলো মানুষজনের খলবলে গলা। মহাপ্রভুর মায়া উপবীত সোনা ব্যাঙ আর আমার দিকে ফিরেও তাকালো না। আমার জীবন দেখা সেই প্রথম বইমেলা বাড়ি ফেরা। মা। আমি পিপ্পল গাছ, বেতাল, বিক্রম, তিনে এক একে তিন। এই বলে সেই বৃক্ষ আপন আবহের পরমায়ুমণ্ডলে ডেকে নিল তাকে। গা থেকে গয়না খোলার মতো নিজেকে নিভিয়ে দিয়ে দিল দৃষ্টি, শ্বাস, মণিপুর, দিব্যকীট দিবস রজনী। পুটুলিতে বেঁধে দিল পঞ্চশস্য, পৃথিবীর সব গল্প, 5টি গ্রাম আর 5টি তীর্থের নাম চিরকুটে লিখে দিয়ে দিল তাকে। 5টি দরজার পাখি খুলে বলল, এই তোর, এই হলো নাও, ধূপ, গতি, ছায়াপথ। সেই থেকে সেই গাছ রুদ্রাক্ষের মতো একা। গ্রাস। ছোট ছোট মাছের মতো অজস্র রং খেলা করছে তার নাভি, জানু, প্লীহা, পাঁজরার খোলে। তিনি শূন্যে, মৃত্তিকায় না স্থির জলে পদ্মাসন, ঠাওর হলো না। তার চারদিকে মায়ের হাতে বোনা কাঁথার মতন স্পন্দমান মহাকাশ। দারুণ দারুণ ব্যাপার, আমি আর একবার পড়ব। তার চারদিকে মায়ের হাতে বোনা কাঁথার মতন স্পন্দবান মহাকাশ, কাঁথার মতন মহাকাশ। মাঝখানে শুধু তিনি একা। ধ্যানের ভুবনে এত রং, আনন্দের এত রূপ
কখনো দেখিনি। দুই চোখ দিয়ে চেটে দেবো, তার গায়ে হাত দিলে বোঝা যায় তার ও আমার দুই জীবিতের কত জ্বর। যত লোহাচুর ছিল এই দেহে ওই যৌগ যুবার দিকে ছুটে যাচ্ছে। দুই বিপরীত তারে চুমু খেলে যে ঝিকি হয় সেই মতো ক্রমে বিদ্যুৎ প্রবাহ থেকে অসংখ্য তারা মাছের ছটার ঝাপট। ঘুমের মতন শব্দহীন সোনার উপর চাকা সৌর প্রবাহের বধিদ্বারে দাঁড়িয়ে রয়েছি। যদি আরো কাছে যাই, একই তার গা বেয়ে সাপের চূড়োর মতো সাদা সাদা মস্ত মস্ত মেঘ। ভয় 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 করে। প্রাচীনেরা বলেন ঘুম ঘোরে সাপ এলে জাতকের সূচনা হয়। সে ভাষার ঘোরে আজও ঘোরে, হাতের তেলোয় পুঁই মাচা তার। হঠাৎ হঠাৎ ঝড়, কচি কাঁচার গায়ের গন্ধে তাত নেমে যায়। তাদের বলে ডাঙ্গুলি খেল, চু কিতকিত, এক্কা দোক্কা, দিশি খেলা, এই নে পুঁই মেটুলি, বাড়ির হাতায় ছড়িয়ে দিবি, রোদে বদলায় ফলন হবে, রোদে বাদলায় ফলন হবে। ভাষার ভেতর ভাষা আছে, খুঁজে বেড়ায়। ভ্যারেন্ডা, আশাওড়া, আলকুশি, এসব গাছেও ফুল ফোটে। রোদের খোঁজে আয়না ঘোরায় এবং লেখে কি যে ফিকির। পোকামাকড়দের স্নানে রাতের শিশির, বইয়ের নাম মানে রচয়িতা। দৌড় ভিখিরি, কাগজ নাকি ভিক্ষাপাত্র, কাটাকুটি, প্রায় রচনাই অসমাপ্ত। যেমন জীবন, 14 আনা ছাপা হয় না। একদিন সে লিখে রাখল মরার পরও বিবাহ হয়। রাধাচূড়া। প্রাণ নিয়ে আমার একটি লেখা আছে। লেখাটির বিষয়বস্তুই প্রাণ। প্রতিদিন আমার প্রাণের ঘ্রাণ নেয় আমার পাঠিকা রাধাচূড়া। নিচের সংরক্ত পংক্তিমালা তার মাথার কাঁটা, কানের দুল, ঋতুর শ্বেত বস্ত্র। তবু তার এই অক্ষরগুলি গেলা চাই। গাঁজার কলকের মতো তার শরীরের সিদ্ধকাম, একটি ডিঙি নৌকা। গাঁজার কলকে, ডিঙি নৌকো, এই শব্দ সমষ্টির ওপর সে হাত রাখে। তার হাতের ঘামে শব্দগুলি থেমে যায়। তারপর তার চোখের মণির আলোয় শব্দমালা আবার খটখটে। আয়নার সামনে দাঁড়ায় রাধাচূড়া। কানের লতি, কণ্ঠার হাড়, জিভের আগা, দাঁতের পাতি দেখে বলে, বলতো মায়ামুকুর আমি কি? সে কোনোদিন তার কথা শেষ করে না। কোটি জন্ম পার হয়ে যায়, গাঁজার কলকে আর ডিঙি নৌকো আকাশের তারাগণে। ও রজনী প্রভাত হয় না। সুশীল সিংহের আরও যে কটি কবিতা আমার সংগ্রহে ছিল সেগুলি পড়ে শোনালাম। আমি চেষ্টায় থাকবো সুশীল সিংহের যদি আরও বইপত্র, আরও কিছু কবিতা সংগ্রহ করতে পারি। গদ্যগুলি তো পড়ে শোনানো যায় না এই ভিডিওর মধ্যে, ততটা দক্ষতাও আমার নেই।
যে আমি একটা গদ্য পড়ে আমার মনোযোগ এবং আপনাদের মনোযোগ ধরে রাখবো। সবচেয়ে প্রথম সমস্যা হচ্ছে আমার নিজের মনোযোগ ধরে রাখা, তারপর তো আপনাদের মনোযোগ। তাই গদ্যগুলি আমি পড়তে পারি না, শুধু সুশীল সিংহ নয়, কারোরই কোনো গদ্য আমি পড়তে পারি না। আমার কাছে এই মুহূর্তে অনেকগুলো ভালো গল্পগ্রন্থ রয়েছে, এবছরের সদ্য প্রকাশিত এবং সাড়া জাগানো উপন্যাস রয়েছে, এবং সেই ঔপন্যাসিক আমার খুব কাছের মানুষও। তা সত্ত্বেও আমি সেগুলো পড়ে উঠবার সাহস দেখাতে পারি না। নিজে নিজে পড়ি, কিন্তু সেগুলো পড়ে ভিডিও করবার সাহস দেখাতে পারি না, ততটা দম আমার নাই। তারপরে আবার যদি ভাষা এমন হয় যে ভাষা আমার শিক্ষার মধ্যে পড়ে না, যে ভাষাকে রপ্ত করতে গেলে, উচ্চারণ করতে গেলে আমাকে শিক্ষা অর্জন করতে হবে, আমার জিহ্বাকে শিক্ষিত হতে হবে, সেই ভাষার লেখাপত্র পড়া আমার পক্ষে একটু কঠিন, বিশেষত যদি সেটা গদ্য হয়। তো এইসব কথা। নমস্কার।